আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছি, রাইট? Yes, Yes, sir. sir. থ্যাংক ইউ। Yes. আমরা মেইনলি অডিটের প্রসেস এবং অডিট রিপোর্ট ওভারঅল পার্সপেক্টিভে সাবজেক্টের আমরা বলেছিলাম যে ওভারভিউ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা কয়েকটা বিষয় অলরেডি আলোচনা করে ফেলছি। যেমন অডিট প্রসেস কয়টা স্টেজে হয়, কিভাবে অডিটের ইনিশিয়েশন হয়, কোন কোন ম্যাটারকে কনসিডার করে একটা অডিটের প্ল্যানিং এক্সিকিউট হয়, এই জায়গাগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছিল। আমরা এক্সপেকটেশন গ্যাপ নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা যদিও এটা নিয়ে সংক্ষেপে একটা আলোচনা হয়েছিল, আমরা বলেছিলাম আমরা জানি অলরেডি যে অডিট এভিডেন্স অডিটরকে কালেক্ট করতে হয় টু স্টেট হিজ অপিনিয়ন, অথবা যদি বলি যে তার অপিনিয়নকে ড্র করার জন্য অডিটর হ্যাভ টু কালেক্ট অডিট এভিডেন্স ফর দ্য সেক অফ দ্য অপিনিয়ন শুড বি কারেক্ট। সো সেই পার্সপেক্টিভে দুইটা কনসিডারেশন বা দুটো ডিটারমেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে অডিট এভিডেন্স কালেক্ট করতে হয়। একটাকে আমরা বলি যে সাফিসিয়েন্সি অথবা সাফিসিয়েন্ট, আর একটাকে বলছি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা দুইটা সম্পর্কে অলরেডি আগের দিন আলোচনা করেছি, সো এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। কিন্তু আমরা যদি একটু দেখতে চাই যে অডিট এভিডেন্সকে আমরা যদি এখন ডিফারেন্ট আঙ্গিকে চিন্তা করি যে কত টাইপের অডিট এভিডেন্স হতে পারে, এখানেও এক্সক্লুসিভলি কোনো, যদি বলি যে ভাগ নাই যে 8 রকম 10 রকম এরকম ভাবে যে Recording in progress. এতগুলোই আছে, সেরকম না। কিন্তু আমরা জেনারেল পার্সপেক্টিভে কয়েকটা ভাবে অডিট এভিডেন্স গুলোকে কালেকশন করা হয়। বিভিন্ন নেচার বা হচ্ছে আপনার এভিডেন্সের যদি বলি যে ধরন, তার পার্সপেক্টিভ, দেন হচ্ছে এটার ব্যাপ্তি কতটুকু অর্থাৎ এক্সটেন্ড কতটুকু, সেটার উপর বেস করে অডিট এভিডেন্স কালেক্ট করা হয়। সো এরকম কয়েকটা ভাগে যদি আমরা এটাকে ভাগ করি, তবে এরকম কয়েকটা 7-8টা পার্সপেক্টিভকে বা 7-8টা যদি বলি ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনার এভিডেন্স কালেকশন হয়। আমরা এগুলো ডিটেলস পরে দেখবো, বাট একটু জাস্ট আমরা শর্ট ভাবে প্রত্যেকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। যেমন প্রথমটা বলছে ফিজিক্যাল এক্সামিনেশন। Physical examination is a very first layer of evidence ধরা হয়, যে আপনি নিজে কোনো ডকুমেন্টস বা কোনো প্রসপেক্ট কোনো অ্যাসেটকে অথবা আম, কোনো বিষয়কে আপনি ফিজিক্যালি এক্সামিন করে দেখছেন। তো এখানে এই লেভেল অফ এভিডেন্সকে সব থেকে ধরে নেওয়া হয় ইস এ ফার্স্ট টায়ার অফ এভিডেন্স। সো ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে
যদি আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে ইয়ার এন্ডে অডিটরকে দুইটা জিনিস করতেই হয়। একটা পার্সপেক্টিভ হচ্ছে তাকে ফিজিক্যাল কাউন্ট করতে হয় ইনভেন্টরি, আরেকটা হচ্ছে বলেছিলাম ক্যাশ কাউন্ট করতে হয়। সো দিস টু আর ভেরি ফান্ডামেন্টাল থিং অফ ফিজিক্যাল এক্সামিনেশন। সো ফিজিক্যাল এক্সামিনেশনে যখন আপনি ফিজিক্যালি কোনো ডকুমেন্ট দেখছেন যে কোনো পার্সপেক্টিভে, ইট উইল কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট টায়ার অফ এভিডেন্স। এখন কোশ্চেন হচ্ছে যে সেটাকে সে কিভাবে কনসিডার করে, হাউ হি ডকুমেন্টেড ইট। কারণ আমরা আগের দিন কথা বলেছি যে আপনি অডিটর যাই ডকুমেন্টেশন করুক, যা কিছু করুক না কেন, সেই জিনিসের ডকুমেন্টেশন যদি তার কাছে না থাকে, তাহলে এটা করা না করার ভিতরে তফাৎ বলে কিছু নাই। আপনি সবকিছু দেখলেন বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ডকুমেন্টেশন ইন ইউর ফাইল। সো সেটা যদি আপনার কাছে না থাকে বা আপনার এভিডেন্স আকারে যদি আপনি কারো কাছে, কেউ যদি আপনাকে দেখতে চাই, সেটা রেগুলেটর হতে পারে, আপনার ইন্টারনাল রিভিউরও হতে পারে, যে পার্সপেক্টিভে হোক না কেন, সো দ্যাট ডকুমেন্টস মাস্ট বি দেয়ার। সো ফিজিক্যাল এক্সামিনেশনের সময় কিভাবে কি করা হয় আমরা বলেছি, আমরা দুইটা জিনিসকে এখানে একটু মাথায় রেখে, আরো অনেক ফর্ম আছে বাট আমরা দুইটা কনসিডারেশনকে মাথায় রেখে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। একটা বলেছি যে আমরা ইয়ার এন্ডে, অর্থাৎ যখন বছর শেষ হয়ে যায়, যেমন রিসেন্টলি বছর শেষ হয়েছে 31 ডিসেম্বর, কিছু কিছু কোম্পানির ব্যাংকের শেষ হয়েছে, সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো শেষ হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি শেষ হয়েছে, ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল তার ইয়ার এন্ড ক্লোজ করে 31 ডিসেম্বর। এছাড়া বাংলাদেশে বাকি কোম্পানিগুলোর হচ্ছে 30 জুন বলেছি আমরা। সো এই অর্গানাইজেশন গুলো যখন ইয়ার এন্ড ক্লোজ হয়েছে, তখন অডিটরের একটা দায়িত্ব ছিল আইদার ইন দ্য 31 ডিসেম্বরের ডেটে অথবা আগে পিছে কোনো ডেটে, যে ডেটের পরে তার ট্রানজেকশন হবে না, সাধারণত ওই ডেটেই হয়, অর্থাৎ ইয়ার এন্ডের ডেটে। এখন কোশ্চেন আসতে পারে ইয়ার এন্ড যদি হলিডে হয়, ইয়ার এন্ডে যদি অফিসিয়াল ডে না হয়, তাহলে কি করে? সেখানে দুই রকম পার্সপেক্টিভ আছে। আমরা ধরে নিলাম যে ইয়ার এন্ড হচ্ছে হলিডে না, তাহলে ইয়ার এন্ডেই করা হয় অথবা তার পরের দিন করা হয়, অর্থাৎ 1 তারিখে, অর্থাৎ 31 তারিখ ক্লোজ হলো, 1 তারিখে ফিজিক্যাল কাউন্ট করা হয় ইনভেন্টরি এবং ক্যাশ ফ্রম দ্য ভেরি ফার্স্ট মর্নিং অফ দ্যাট ডে, অর্থাৎ 1 জানুয়ারিতে। অথবা এমনও হতে পারে যে 31 ডিসেম্বর হচ্ছে শুক্রবার আর শনিবার, যেদিন ওই অর্গানাইজেশন বন্ধ থাকে, তার কোনো অ্যাক্টিভিটি রান করে না, সেক্ষেত্রে সে যদি চায়, সে যদি তার অফিসিয়ালিতে ক্লোজ করে 29 ডিসেম্বর, তাহলে 29 ডিসেম্বরেই কাউন্ট করা হয়। কোশ্চেন হচ্ছে কাউন্ট কে করবে? কাউন্ট কি অডিটর করবে? অ্যাকচুয়ালি না, অডিটরের এখানে কাজ হচ্ছে অবজার্ভ করা। কাউন্টিং করার মূল দায়িত্ব, রেসপন্সিবিলিটি যেটাই বলি না কেন, এই দায়িত্বটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের। সো ম্যানেজমেন্ট শুড কাউন্ট, অডিটর উইল অবজার্ভ দ্য কাউন্টিং প্রসেস, দে ক্যান টেস্ট কাউন্ট। তারা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য দে ক্যান কাউন্ট ইন স্যাম্পলিং অর টেস্ট বেসিস। সরি। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে তাহলে ক্যাশের ক্ষেত্রে কি করবে? ক্যাশের ক্ষেত্রেও নর্মালি দুইটা প্রসেসই আছে। ইনভেন্টরির ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে ম্যানেজমেন্ট কাউন্ট করবে, ম্যানেজমেন্ট তার ইয়ার এন্ড কাউন্টিং সে করবে, অডিটর অবজার্ভ করবে যে প্রসেস ঠিক আছে কিনা, সে টেস্ট কাউন্ট করতে পারে ফর ইস কনফার্মেশন যে কাউন্টিং প্রসেস ঠিক আছে কিনা। আর ক্যাশের ক্ষেত্রে দুই ধরনের প্রসেসই মার্কেটে বা অডিট প্রসেসে আছে। এক ধরনের হচ্ছে দে কাউন্ট উই জাস্ট ডকুমেন্টেড, অডিটরের কিছু ফর্মস ফর্মালিটিস থাকে যে কাউন্টিং এ, ক্যাশ কাউন্টিং এর ক্ষেত্রে তার ক্যাশ কাউন্টিং শিট থাকে। এক এক অর্গানাইজেশনে বা এক এক বিজনেসের ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হয়। সেই কাউন্টিং শিটে সে জাস্ট নোট করে নিয়ে আসে এবং এখানে কাউন্টার সাইন নিয়ে আসে অর্গানাইজেশন। আর ফিজিক্যাল কাউন্ট অফ ইনভেন্টরির ক্ষেত্রে, যেটা বললাম, টেস্ট কাউন্ট গুলোর ক্ষেত্রে বা অবজার্ভের ক্ষেত্রে, ওই কাউন্টিং শিট গুলোতে অর্গানাইজেশনও সাইন করে, অডিটরও সাইন করে, এবং দ্যাট ইজ কেপ্ট অ্যাজ এ এভিডেন্স ফর ফার্দার, যদি বলি, প্রসিডিংস এর জন্য। তো এটা গেল ফিজিক্যাল এক্সামিনেশনের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অর টাইপ, ওয়ান অফ দ্য প্রসেস টু কালেক্ট দ্য এভিডেন্স। এরপর হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশনটা কয়েকটা আঙ্গিকে হয়, বাট বেসিক্যালি তিনটা জিনিসের ক্ষেত্রে কনফার্মেশন সবসময় দিতেই হয় অডিটরকে। সেটাকে আরেকটু ভাবে যদি বলা, এটা থার্ড পার্টি কনফার্মেশন। অর্থাৎ আপনি অ্যাজ এ অডিটর, ইউ জাস্ট কনফার্ম টু সামওয়ান এলস অ্যাবাউট দ্য অর্গানাইজেশন ফর সামথিং
ফর ফাইন্যান্সিয়াল ম্যাটার হতে পারে, নন ফাইন্যান্সিয়াল ম্যাটার হতে পারে। তো সেই পার্টির কাছ থেকে এভিডেন্সের কনফার্মেশন নেওয়া, যেমন অর্গানাইজেশনের ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো এই ব্যাংক অ্যাকাউন্টের যে ইয়ার এন্ড ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাই আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেকশনে আসবে থ্রু ব্যাংক রিকনসিলিয়েশন। অর্থাৎ এক্স্যাক্টলি ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটাই যে আসতে হবে বা সেটাই যে আসবে সেটা কিন্তু অলওয়েজ নট কারেক্ট। কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে হচ্ছে ব্যাংক বুকের বা ক্যাশ বুকের ব্যালেন্স, যেটা লেজারে থাকে। তো লেজারের ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের ভিতরে ডিফারেন্স থাকতে পারে, যেটার কারণে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন তৈরি করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে কিন্তু অলওয়েজ লেজারের ব্যালেন্স। তো লেজারের ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের ভিন্নতা আসতে পারে। কিন্তু অডিটরকে যেটা করতে হয়, আপনি বলতে পারেন যে ব্যাংক স্টেটমেন্ট তো এখন অটো অ্যাভেলেবেল পাওয়া যায়, ব্যাংক স্টেটমেন্ট তো অনলাইনে পাওয়া যায়, এরপরেও কি আবার ব্যাংকে অডিটরকে কনফার্মেশন পাঠানোর দরকার আছে? ইয়েস, দরকার আছে। এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস, ওল্ড টাইম থেকে চলে আসছে। এটা কেন? দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে দ্য অথেন্টিসিটি অফ দ্যাট ব্যাংক স্টেটমেন্ট ইটসেলফ, যে ব্যাংক স্টেটমেন্ট কেউ ফোর্স করে আপনাকে দিয়েছে কিনা। আর সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটনেস, অর্থাৎ আপনি যে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেয়া হয়েছে এর বাইরে আর কোনো ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা। হতে পারে আপনাকে একটা মাত্র অ্যাকাউন্টের হিসাব দেওয়া হয়েছে, কিন্তু ওই ব্যাংকে অর্গানাইজেশনের আরো হিসাব আছে। তাহলে তখন তো সেটা আপনি তো ম্যানেজমেন্ট আপনার কাছে হাইডও করতে পারে। সো সেটা একটা প্রসেস। এখন মনে কোশ্চেন আসতে পারে, আপনাকে একটা ব্যাংকের হিসাব দিল, আপনি কি সব ব্যাংক, বাংলাদেশে তো ব্যাংকের ইয়ত্তা নাই, ইটস লাইক এখন একটু কমে গেছে, বাট 56 পর্যন্ত ব্যাংক ছিল, সেটা একটু কমে গেছে 5টা ব্যাংক একীভূত হওয়ার পরে। তো এতগুলো ব্যাংকে আপনি যে কোনো ব্যাংকে তো তার অ্যাকাউন্ট থাকতে পারে। আপনাকে ধরলাম আমি শুধু একটা ব্যাংকের হিসাব দিলাম বা অ্যাকাউন্ট দিলাম, আপনি সেই ব্যাংকে কনফার্মেশন পাঠালেন, হতে পারে সেই ব্যাংকে একটা দিছে, দুইটা হিসাব আছে, সো দুইটা পাইলেন, কিন্তু আরো একটা ব্যাংকে হিসাব আছে যেটা আপনাকে আমি কখনোই দেই নাই। তাহলে কি করব? তো এইটার আহ, এইটার একটা লিমিটেশন আছে অডিট প্রসেসে। তো ফার্স্ট অফ অল ম্যানেজমেন্টের কাছ থেকে অডিটর একটা তার হ্যান্ডের কনফার্মেশন নেয় যে হোয়াট আর দ্য ব্যাংকস ইউ আর অপারেটিং, তার একটা ইয়ে দিতে হয়, ডিক্লারেশন দিতে হয়। সেটা অনুযায়ী অডিটর প্রথমে কনফার্মেশন পাঠায়। এই কনফার্মেশনটা ব্যাংক তার প্যাডে অথবা অডিটর যে চিঠি পাঠাচ্ছে এই চিঠিটার কাউন্টার পেজে সাইন করে ব্যাংকের হিসাব, ব্যাংকের ব্যালেন্স অ্যাট দ্য ইয়ার এন্ড কত ছিল সেই অ্যামাউন্টটা উল্লেখ করে সে অডিটরকে চিঠিটা ফেরত পাঠায়। সো এটা ডিরেক্টলি, এটাকে আরেকভাবে বলা হয় থার্ড পার্টি কনফার্মেশন। অ্যাপার্ট ফ্রম ব্যাংক আরো কয়েকটা প্রসেস আঙ্কেল বা ভোট দিচ্ছেন না? ইয়েস। হ্যালো, কেউ কিছু বলছেন? ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ব্যাংকের থার্ড পার্টি কনফার্মেশন তো বুঝলাম। পরে আরো কিছু ব্যালেন্সের কনফার্মেশন ফ্রম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটর পাঠাই। তার ভিতরে দুটো ব্যালেন্সের কনফার্মেশন জেনারেলি পাঠাই, একটা হচ্ছে পেয়েবল আর একটা হচ্ছে রিসিভেবল। অর্থাৎ যে রিসিভেবল গুলো আছে বিভিন্ন কাস্টমারের কাছে অথবা যে পেয়েবল গুলো আছে বিভিন্ন সাপ্লায়ারের কাছে, এই ব্যালেন্সের কনফার্মেশন অডিটর ডিরেক্টলি পাঠায় হচ্ছে কাস্টমারকে এবং ভেন্ডরকে। এখন কোশ্চেন সবাইকে পাঠায় কিনা, না সবাইকে পাঠায় না, এটা সিলেক্টিভ কিছু একে পাঠানো হয়। এখানে অডিটরের ডিসক্রিপশন, অডিটর কিভাবে সিলেক্ট করবে। নর্মালি আপনাদের মনে কোশ্চেন আসতে পারে তাহলে মনে হয় বড় বড় ব্যালেন্স গুলোকে কনফার্ম করা হয়। ইয়েস, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য প্রসেস। কিন্তু বড় ব্যালেন্স শুধু না, ছোট ব্যালেন্সেরও কনফার্মেশন পাঠানো হয়। ইভেন দো সারা বছরের ট্রানজেকশন হয়েছে কিন্তু বছর শেষে গিয়ে কোনো দেখা গেছে কোনো কাস্টমার বা ভেন্ডরের কাছে কোনো ব্যালেন্স রিমেইনিং নাই, জিরো আছে, তারপরেও তার কাছে কনফার্মেশন পাঠানো হয়। কারণ এমনও হতে পারে, মানে দিস ইজ এ টেস্ট অফ লাইক কমপ্লিটনেস অ্যান্ড ইভেন দ্য ব্যালেন্স কনফার্মেশন অ্যাজ ওয়েল অ্যাকিউরেসি ইজ পার্ট অফ দ্য প্রসেস। আমরা যে অ্যাসারশন গুলো সম্পর্কে জানি সেই অ্যাসারশন গুলোর এটা হচ্ছে পার্ট যেগুলোকে কনফার্ম করা। অ্যাকচুয়ালি এভিডেন্স
কালেকশন করতে হয় কিন্তু অ্যাসারশনকে কনফার্ম করার জন্য, অর্থাৎ ম্যানেজমেন্ট তার অ্যাসারশন গুলো সঠিকভাবে প্রয়োগ করে সে কি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে কিনা। তো কোশ্চেন আসতে পারে যে জিরো ব্যালেন্স যার সাথে আছে তাকে আমি কেন কনফার্মেশন পাঠাচ্ছি। এটাও তো হতে পারে যে আপনি জিরো লিখেছেন কিন্তু অ্যাকচুয়ালি জিরো না, কোনো কিছু হয়তো সে আপনাকে সেন্ড করেছে বা আপনি তার কাছে বিক্রি করেছেন, আপনিও তো রেকর্ড করতে ভুলে গেছেন, অথবা রেকর্ড সে আপনাকে পেমেন্ট করেছে, আপনিও তো রেকর্ড করতে ভুলে গেছেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্সেস এরকম পাওয়া যায় যে ব্যালেন্স মিলে না। ইনি বলছে একটা ব্যালেন্স, উনি বলছে আরেকটা ব্যালেন্স, অর্থাৎ অর্গানাইজেশন বলছে এক ধরনের ব্যালেন্স, কাস্টমার বা ভেন্ডর বলছে আরেক ধরনের ব্যালেন্স যে তার ইয়ার এন্ডে আছে। সব ক্ষেত্রেই যে ভেন্ডর বা কাস্টমার রাইট হয় সেটাও না, অনেক সময় রিকনসিলিয়েশনও থাকে। রিকনসিলিয়েশন মানে হচ্ছে কোনো একটা পেমেন্ট হয়তো আম, করেছে, আহ, সেটা হয়তো অর্গানাইজেশন, ধরেন কথার কথা কোনো কাস্টমারকে ইয়ার এন্ডের আগে হয়তো একটা চেক দেওয়া হয়েছে, চেক হয়তো এখনো আপনার প্লেস হয়নি, কিন্তু চেকটা তাকে দেয়া হয়েছে, আপনি আপনার রিসিভেবল থেকে কমিয়ে দিয়েছেন, বাট যিনি কাস্টমার উনি যেহেতু চেক প্লেস করেন উনি স্টিল এটাকে রিসিভেবলই বলছেন। তো সেরকম ইয়ে থাকলে, ডিফারেন্স থাকলে এগুলোকে আবার রিকনসাইল করতে হয় উইথ দ্য ম্যানেজমেন্ট। রিকনসাইল করে তারপরেও যদি কোনো সমস্যা থাকে তখন অ্যাকাউন্টসে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এর বাইরে এই তিনটা জিনিসের বাইরে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স, রিসিভেবল পেয়েবলের বাইরেও কনফার্মেশন পাঠানো হয়। যেমন লয়ারের কাছে কনফার্মেশন পাঠানো হয় ফর এনি প্রসিডিংস, যদি কোনো প্রসিডিংস থাকে সেটার কোনো লিটিগেশন ফ্যাক্ট আছে কিনা, যে ফ্যাক্টের কারণে আবার প্রভিশন রাখার প্রয়োজন আছে কিনা। আমরা কি ডিফারেন্স বিটুইন প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্ট লাইবিলিটি এই দুটোকে কি বুঝি কিনা, কেউ আমাকে একটু বলবেন কিনা যে what is the difference between provision and contingent liability? Anyone? স্যার, প্রভিশনে হচ্ছে টাকা যে স্পেন্ড করতে হবে কোন একটা অব্লিগেশনের জন্য, এটা স্যার মানে আনসার্টেন থাকে আর কি, বাট মানে টাকা খরচ করাটা সার্টেন ধরে রাখা হয় ইউজুয়ালি। অ্যান্ড Okay. অ্যান্ড কন্টিনজেন্ট হচ্ছে ইউজুয়ালি মানে স্পেন্ড, ওইটাও পসিবল অব্লিগেশন, বাট এটা হচ্ছে ফিউচার আনসার্টেন ইভেন্টের উপর ডিপেন্ড করে যে হবে কি হবে না। যদি হয় তাহলে হচ্ছে অব্লিগেশনের জন্য স্পেন্ড করতে হবে। Okay. Thank you. So আমরা যদি এভাবে বুঝি আর একটু সহজভাবে, আপনি দুইটা কথা বলেছেন এর ভিতরে, একটা হচ্ছে আনসার্টিনিটি আর একটা হচ্ছে পসিবিলিটি। তো when there is a, বোথ ক্ষেত্রে আনসার্টিনিটি আছে, বোথ প্রভিশন আর কন্টিনজেন্ট লাইবিলিটি দুটোর ক্ষেত্রেই আমার আনসার্টিনিটি আছে। বাট একটার ক্ষেত্রে আনসার্টিনিটির, যে কোনো একটা আনসার্টিনিটি আছে, আইদার টাইমিং অফ পেমেন্ট অর মেবি দ্য অ্যামাউন্ট অফ পেমেন্ট, আমাকে কত পেমেন্ট করতে হবে। এইখানে প্রবাবিলিটির একটা বড় গ্রাউন্ড রুল প্লে আছে। যে প্লেটা হচ্ছে ওয়েদার দিস ইজ প্রবাবল অর ইট ইজ পসিবল। প্রবাবিলিটি বা প্রবাবল শব্দটা এভাবে ডিফাইন করা হয়েছে যে দেয়ার ইজ এ চান্স অফ 75% and above that that payment or that event will be occur or will be gone beyond my per কন্ট্রোল, মানে যেটা আমাকে পেমেন্ট করতেই হবে, এরকম যদি কনফিউশন ইয়ে থাকে, কনসিডারেশন থাকে, সাধারণত আমরা এটাকে প্রভিশন বলি। যেখানে ইউ আর বেসিক্যালি আনএবল টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন, এরকম সিচুয়েশন আছে, বাট আপনার কোনো একটা আনসার্টেনিটি আছে কখন পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, দ্যাটস বিকামস এ ভেরি ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া ইন দ্যাট টাইম, বাট ইউ আর প্র্যাকটিক্যালি ইউ হ্যাভ টু পে। যেমন আমরা যদি বলি গভর্নমেন্টের এমপ্লয়ীদেরকে পেনশন দিতে হয়, পেনশন দেয় আর কি, সাধারণত প্রাইভেট অর্গানাইজেশনের পেনশন নাই, কিছু পুরোনো অর্গানাইজেশনের ছিল, যেমন ইউনিলিভার বা বিএটি এদের ছিল, বাট এখন নাই। এটা পুরোনো এমপ্লয়ীদের জন্য ছিল আর কি, বাট গভর্নমেন্টের পেনশন আছে। তো দ্যাট পেনশন when it will pay and how much amount you will pay, that government or that organization is not certain, বাট দিতে হবে। So কত দিতে হবে, কবে দিতে হবে এটা সার্টেন না, কারণ একজন মানুষ মারাও যেতে পারেন, অথবা একজন মানুষ একটা সার্টেন এজের পরে সে নিজেই রিটায়ার করতে পারে।
বেসিক্যালি উই নো দ্যাট দেয়ার ইজ এ এইজ, বাট এই এইজের আগে পরেও কিন্তু অনেকে রিটায়ারমেন্টে যেতে পারে। সো পেনশনের অ্যামাউন্ট কত হবে, তার পে স্কেল গিয়ে তখন কোন জায়গায় পৌঁছবে, দ্যাট ইজ বিকামস এন আনসার্টেন। সো আমি এই আনসার্টেনিটির ভিতরে আছি বলেই কি আমি অ্যাকাউন্টসে প্রভিশন রাখবো না? দ্যাটস নাথিং স্টপস ইউ। অ্যাকাউন্টিং আপনাকে স্টপস করে নেই, তখন আপনাকে একটা অ্যাসেসমেন্ট করে এটাকে প্রভিশন রাখতে হয়। এই সিচুয়েশনকে বলা হয় যে আনসার্টেনিটি আছে বাট ইউ আর লিগালি বাউন্ড টু পে। মানে এই টাইপের আনসার্টেনিটি দুই ভাবে কনসিডার করা হয়। একটা হচ্ছে আপনি লিগালি বাউন্ড টু পে, আর আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি আপনার নাই, বাই ফোর্স অর কনসিকুয়েন্সিয়াল কারণে ইউ হ্যাভ টু পে আর কি। তো একটাকে কনস্ট্রাকটিভ লাইবিলিটি বলা হয়, আরেকটাকে বলা হয় হচ্ছে লিগ্যাল বাইন্ডিংস লাইবিলিটি আর কি। মানে যেখানে আপনার কোনো অপশন নাই, যেমন পেনশনের ক্ষেত্রে অপশন নাই, ইটস কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, ইউ হ্যাভ টু পে। আর আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি নাই, ইউ ক্যানট অ্যাভয়েড, যেটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন বলা হয়। তো কনস্ট্রাকটিভ অব্লিগেশন কেমন, আমরা এটা পরে আবার আলোচনা করব। তো এই সিচুয়েশন আমরা যেটা আলোচনা করছিলাম যে একটা হচ্ছে প্রভিশন আর একটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটিও একটা আনসার্টেনিটি। তো আনসার্টেনিটিটা হচ্ছে, এখানে আনসার্টেনিটির ফ্যাক্ট হচ্ছে এমন যে ইউ আর নট ভেরি শিওর যে পেমেন্ট আদৌ করতে হবে কিনা। দেয়ার ইজ এ 50-50 চান্স গো আইদার ওয়ে। যেমন ধরেন এমন হতে পারে একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে কেউ হয়তো কেসও করতে পারে, আপনার বিরুদ্ধেও কেউ কেস করতে পারে ডিসপিউটের কারণে। এখন ডিসপিউটে ফ্যাক্ট হচ্ছে এমন, দ্য ডিসপিউট ক্যান বি গো আইদার ওয়ে। আপনার পক্ষেও যেতে পারে অথবা আপনার বিপক্ষেও যেতে পারে। If that is a fact and you cannot determine whether way it will go, there is no probability of probable, মানে 75% আমরা probability বলেছি, যে probable শব্দটার সাথে আপনি এটাকে অ্যালাইন করতে পারছেন না, পসিবিলিটি আছে, তখন এটাকে কন্টিনজেন্ট লাইবিলিটি ডিক্লেয়ার করা হয়। এবং কন্টিনজেন্ট লাইবিলিটির কোনো অ্যাকাউন্টিং হয় না, এটা অ্যাকাউন্টিং এ ডিসক্লোজার হয়। এখন কোনটা কন্টিনজেন্ট আর কোনটা হচ্ছে প্রভিশন, কিছু কিছু লিগ্যাল বাইন্ডিংস এর ক্ষেত্রে আমি লিগ্যাল অব্লিগেশন কোনটা কোনটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন এর ভিতরে পড়ছে কিনা, অর ইস লাইক ইজ মেরিলি কেস দ্যাট মেবি গো আইদার ওয়ে, এরকম সিচুয়েশনের ভিতরে আছে কিনা। তো সেই পার্সপেক্টিভটাকে আমি বিচার করার জন্য সব ক্ষেত্রে, যেটা আগের দিন বলছিলাম যে আমি নিজে তো লয়ার না, বা I have some level of knowledge but I'm not expert of it. So তখন ওই যে কনফার্মেশন পাঠাতে হয় লিগ্যাল কনফার্মেশনের ক্ষেত্রে, যে এই পার্সপেক্টিভ লিগ্যাল পার্সপেক্টিভে ওয়েদার ইট ক্যান গো, তখন লয়ার যে পার্সপেক্টিভটাকে এখানে ডিসক্রাইব করে সেটার উপর বেস করে কনক্লুশন টানতে হয়, এটাকে প্রবাবল বলবো পসিবিলিটিটাকে, আর নাকি এটাকে পসিবল বলে আমি শেষ করে দিব। সো এই ছিল কনফার্মেশন নিয়ে এভিডেন্স কালেকশনের প্রসেস। এরপরে হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মিন হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স কনফার্মেশনের বাইরে অর্গানাইজেশনের যে ডকুমেন্ট আছে, অর্গানাইজেশন ধরেন একটা বিল ভাউচার আছে, কোনো একটা জিনিস পারচেজ করেছে তার একটা বিল ভাউচার আছে, ইন্টারনাল অ্যাপ্রুভাল আছে ধরেন স্যালারির ক্ষেত্রে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে, এই ডকুমেন্ট গুলোকে চেক করা সেটাও একটা অডিট এভিডেন্স। আর এর বাইরে আমরা যেমন বলেছি যে একটা বড় অর্গানাইজেশনের অডিটের ক্ষেত্রে আপনার how much you will check and how much sample you will use, that being a factor when you check things. So এখন কোশ্চেন হচ্ছে যে আপনি তাহলে কিভাবে বিচার করবেন। এটা বিচার করার একটা পন্থা আছে, অ্যানালিটিক্যাল প্রসিডিউরে যাওয়া। অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে সিম্পল সেন্সে বোঝানো হয় হাউ দ্য পারফরমেন্স ইজ বিং ফ্রম লাস্ট ইয়ার টু দিস ইয়ার। একটা অর্গানাইজেশনের আমরা যদি সিনারিও অ্যানালাইসিস কেউ করি, আমরা এগুলো বুঝি, সেন্সিটিভ অ্যানালাইসিসও যদি করি, তাহলে সেই অ্যানালাইসিস করার পরে বোঝা যায় একটা অর্গানাইজেশনের কোথায় অবস্থা ছিল এবং কোথায় থাকার অবস্থা ছিল। এখন কয়েকটা প্যারামিটার এটাকে চেক করা হয়, যেমন কিছু কিছু জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড, যেমন সেলস। সেলস যদি কমে সাইমultaneously সেটার উপরে বেস করে কস্ট অফ সেলসও ওই পরিমাণে কমা উচিত আর কি। কিন্তু এরপরেও কিন্তু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরের উপর বেস করে কিন্তু সেটা নাও হতে পারে। অর্থাৎ সেল যদি 10% কমে যায়, আমরা সচরাচর ধরে নিব যে 10 to 9%
আমার কস্ট অফ সেলসও কমবে, কারণ এটা একটার সাথে আরেকটা রিলেটেড। বাট হতেও পারে এমন যদি হয় যে ওই বছর আপনি ইম্পোর্ট বেস বিজনেস করেন, ওই বছর কারেন্সি ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কস্ট অফ সেলস বাড়তেও পারে, কারণ আপনার প্রাইসিং তখন কিন্তু বেড়ে গেছে, হয়তো আপনার সেই অনুযায়ী সেলস ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয় নাই। সো এরকম অনেক জিনিস দেখার পরেও কিছু কিছু বিষয়ে ডিসিশন নেওয়া হয়, তো এগুলোকে অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে নেওয়া হয়। অনেক সময় এক্সপেকটেশন বিল্ড আপ করা হয়, যেমন আমরা বলেছি যে এন্ট্রি অডিটের একটা থিওরি আমরা গতদিন আলোচনা করেছিলাম, যে when there is a সরি রিপোর্টিং টাইমলাইন সিনারিও, যেখানে স্ট্রিক্ট বা খুব টাইট টাইমলাইনে কাজ করতে হয়, তখন অডিটরের কাজ শুরু হয় অনেক আগে থেকেই। সো ওই সিচুয়েশনকে আমরা এন্ট্রি অডিট বলেছি। এখন এন্ট্রি অডিটে আপনি যখন কাজ শুরু করবেন, তখন হয়তো 9th মান্থ নিয়ে কাজ শুরু করছেন, তো 9 মান্থের ফিগারকে তখন অডিটর এক্সপেকটেশন অনুযায়ী এটাকে 12 মাসে কনভার্ট করে, যে 12 মাসে গিয়ে এটা কোন ফিগারে যেতে পারে। কিছু প্যারামিটার সে নিজে এক্সপেক্ট করে, লাস্ট ইয়ারে সিমিলার সিচুয়েশনে গ্রোথ কতটুকু ছিল। যেমন আপনি যদি একটা বিজনেসে সিমিলার গ্রোথ চিন্তা করেন, এটা সবসময় হয় না। যেমন কিছু বিজনেসের ক্ষেত্রে আমরা যদি কথার কথা সিমেন্ট বিজনেসে আসি, সিমেন্ট বিজনেসের সব থেকে বুমিং সময় হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বিকজ there is no rain and people are comfortable to build things at that time. সো বাকি 9 মাসের বিজনেস আর ওই 3 মাসের বিজনেসের ক্ষেত্রে একটা বিস্তর ফারাক আছে। ইভেন দ্য এক্সপেন্ডিচারে অনেক অর্গানাইজেশনের ইনক্রিমেন্ট এন্ড আদার থিংস হচ্ছে হ্যাপেন্ড হয় হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে। সো নভেম্বর ডিসেম্বরে বেসিক্যালি কিছু এক্সপেন্ডিচার অন্যান্য বছরের থেকে বেশি হবে, প্রমোশনাল অ্যাক্টিভিটি বেশি হতে পারে। তো এই জন্য তখন একটা প্যারামিটার সেট করা হয় যে আগের বছরগুলোতে এই এক্সপেন্ডিচার গুলো এই 3 মাসে কেমন হয়েছে, বা এই সেলস গুলো কেমন এক্সপ্লোইট হয়েছে, ওই 9 মাসের ফিগারটাকে তখন 12 মাসে কনভার্ট করা হয়। কনভার্ট করে, কারণ আমরা বলেছি যে ইয়ার এন্ডের পরে এরকম টাইট শিডিউলে খুব কম সময় থাকে, ইউ হ্যাভ টু ভ্যারিফাই থিংস। সো আপনি স্যাম্পলিং সেট করার সময় যদি 9 মাসের ডাটা নিয়ে স্যাম্পলিং এর অ্যানালিসিস করেন, ইট উইল বি what I can say that will be not perfect or is like not correct to determine how much sample you have to select. So তখন ওই এক্সপেকটেশন বিল্ড করে, ইটস পার্ট অফ দ্য অ্যানালিটিক্যাল প্রসিডিউর, আপনাকে ফিগারটাকে কনফার্ম করতে হয়। মেবি দ্যাট ফিগার মাইট নট বি কারেক্ট। ধরেন 9 মাসে একটা অর্গানাইজেশনের সেলস হলো 10 কোটি টাকা, আমরা 12 মাসে দেখতেছি যে আগের বছর সেলস ছিল 15 কোটি টাকা, কিন্তু এটা দেখেছি আবার যে আগের বছরের 9 মাসে যে সেলস ছিল, পরবর্তী 3 মাসের সেলস তার থেকে প্রায় যদি প্রপোর্শনের চিন্তা করি 30-40% বেড়েছে। তাহলে সেই বিচার করে আমাকে এখন এই 10 কোটিকে আহ, নয়, ওভাবে আমরা যদি প্যারালাল ভাবে চিন্তা করি, যে 10 কোটি হয়তো 12 মাসে গিয়ে 13 কোটি বা 14 কোটি বা 13.5 কোটি এরকম হতে পারে, কিন্তু আমরা বলেছি যে 30% ইনক্রিজ করে নর্মালি অন্যান্য সময়ের থেকে। তার মানে আমার যদি প্যারালাল সেল আমরা 9 মাসের বিচারে বলি যে 1 কোটি সামথিং করে হচ্ছে, 1 কোটি 1.1, তাহলে এই 3 মাসে সেটা 30% ইনক্রিজ করবে, তার মানে এটা 1.4 আর 5 এর ক্যাটাগরিতে যাবে। তাহলে এই 3 মাসে সেলস আপনার অ্যাকচুয়ালি 3.3 না, এই সেলস হবে হচ্ছে 4.5 or 5 এর সামথিং এরকম ক্যাটাগরি। তার মানে আমাকে ওইভাবেই চিন্তা করতে হবে যে করে একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর করে দেন স্যাম্পলিংটা সিলেক্ট করতে হয়। ইনকোয়ারি মানে হচ্ছে এটা কোশ্চেনারি, আমরা যেটা বলেছিলাম যে অডিটরের অডিট মানে চেকলিস্ট না, বাট অডিটর হ্যাভ চেকলিস্ট। সেই চেকলিস্টে তার কিছু প্রিডিফাইন্ড কোশ্চেনারি থাকে যে কোন প্রসেসে কি আস্ক করবে। এখন আমরা যদি এইভাবে বুঝি যে একটা ক্লাসরুমে ক্লাস কিভাবে হয়, আমি যদি এটাকে জাজ করতে চাই, আমি অ্যাজ এক্সটার্নাল এসে হাউ ডু আই আস্ক, আমি প্রথমে কোশ্চেন করব ক্লাস কয়টায় শুরু হয়, কখন এন্ট্রি নিতে হয়, কোনো ব্যারিয়ার আছে কিনা, যে একটা সার্টেন টাইমের পরে এন্ট্রি রেস্ট্রিক্টেড কিনা, কখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, ক্লাস কয় ঘন্টা চলে, এর ভিতরে কোনো শিফটিং সেগ্রিগেশন আছে কিনা। তো এই যে কোশ্চেন গুলো আমি করতেছি, দ্যাট বিকামস পার্ট অফ দ্য চেকলিস্ট। তো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে এভাবে চিন্তা করতে হয়, ধরেন কথার কথা একটা জিনিস পারচেজ হচ্ছে বা একটা জিনিস সেলস হচ্ছে, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে। আমরা কি গত সেমিস্টারে
রিসিভেবল পেয়েবল বা সেলস অর পারচেজের প্রসেস সম্পর্কে কোনো আইডিয়া পেয়েছি কিনা কেউ আমাকে একটু কনফার্ম করবেন? মানে একটা অর্গানাইজেশনের সেলস প্রসেস বা পারচেজ প্রসেস সম্পর্কে কোনো আইডিয়া পেয়েছি কিনা? পেয়েছি? হ্যাঁ or না? I'm not asking you to describe. স্যার এটা কি হচ্ছে পারচেজ রিকোজিশন থেকে যেটা স্টার্ট হয় ওইটা ওইটা ছিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার? এটা এটা হচ্ছে পারচেজটা পড়ছি আমরা, সেলসটা পারচেজটা পড়া নাই। জি স্যার। সেলসটা পড়েন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এটা ডিটেলস দেখবো, রিসিভেবল বাট সেলস কিভাবে হয়, শুরু হয়। যেমন আপনারা পারচেজের ক্ষেত্রে যেমন বললেন যে রিকুইজিশন থেকে শুরু হচ্ছে, রিকুইজিশনের পরে একজন হয়তো এটাকে কোটেশন কালেক্ট করতেছে যে কোথা থেকে পারচেজ করব, তারপরে অ্যাপ্রুভাল দিচ্ছে, তারপরে ওই পণ্যটা রিসিভ হচ্ছে কোনো একটা পয়েন্টে, রিসিভ হওয়ার পরে দ্যাট বিকামস পার্ট অফ দ্য ওয়্যার হাউস। এরপরে কোন কাজে এটা ইউজ হবে, এটা হয়তো ইন্টারনাল কাজে ইউজ হতে পারে অথবা এটা প্রোডাকশনের কাজে ইউজ হতে পারে, তাহলে প্রোডাকশন রিকুইজিশন বেসে আবার এটা প্রোডাকশনে নিয়ে যাচ্ছে। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য প্রসেসের ভিতরে কোনো গ্যাপ আছে কিনা সেই জিনিসটাকে ইনকোয়ারি করে বুঝে নেওয়া হয়। মেইনলি ইনকোয়ারিটা কাজে লাগে টেস্ট অফ কন্ট্রোলের ক্ষেত্রে। আমরা যে দুইটা জিনিস দেখেছি, টেস্ট অফ কন্ট্রোল এন্ড টেস্ট অফ ইফেক্টিভনেস, মানে একটা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট আর একটা হচ্ছে আবার টেস্ট অফ কন্ট্রোল। সো টেস্ট অফ কন্ট্রোল টেস্ট করার জন্য ইনকোয়ারিটাকে কাজে লাগে। ইট বিকামস পার্ট অফ দ্য চেকলিস্ট, এবং শুধু যে চেকলিস্টের ভিতরেই থাকা হয় তা না। আহ, যখন আপনি কোনো কোশ্চেন করছেন বা কখন কোনো সরি যখন কোনো জিনিস আস্কিং পয়েন্টে থাকছে, সেই আস্কিং পয়েন্টের ব্যাকে আপনার কাছে যে রেসপন্স আসছে সেই রেসপন্সের উপরে বেস করে কিন্তু এরপরে আবার রিডিফাইন কোশ্চেনারি তৈরি হয়। এখন ইনকোয়ারি করে আপনি যে অ্যান্সার গুলো ড্র করছেন, এই অ্যান্সার গুলো আবার চেক করে নিতে হয় যে অ্যান্সার গুলো সঠিক কিনা, আমি সঠিকভাবে বুঝলাম কিনা, ওয়েদার আই আন্ডারস্ট্যান্ড ভেরি রংলি, এটা আবার ম্যানেজমেন্টকে দিতে হয়। ম্যানেজমেন্ট এগ্রি করলে দেন সেটার উপর বেস করে ডিসিশন নিতে হয় যে টেস্ট অফ কন্ট্রোল বা কন্ট্রোল ইফেক্টিভ কিনা। রিক্যালকুলেশন হচ্ছে অর্গানাইজেশন যে ক্যালকুলেশন করে একটা জিনিসকে স্ট্যাবলিশ করেছে, সেই ক্যালকুলেশনটাকে আবার রিকনফার্ম করা, whether the calculation is right. এমন হতে পারে যে অর্গানাইজেশন ধরেন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে, নর্মালি এখন সিস্টেমে হয়, তারপরে এটাকে স্যাম্পল বেসে ক্যালকুলেশন করতে হয় যে এটাকে যদি আমি যে মেথডে ক্যালকুলেশন হওয়ার কথা বা যে প্রসেসে হওয়ার কথা সেই প্রসেসটা অনুযায়ী ক্যালকুলেশনটা সঠিকভাবে রিফ্লেকশন হচ্ছে কিনা। বা ধরেন কথার কথা একটা প্রভিশন রেখেছে, যে প্রভিশনের ভিতরে আমরা একটু আগেই বললাম যে আনসার্টেনিটি থাকে, আমি যে আনসার্টেনিটি গুলোকে কনসিডার করে একটা প্রভিশন রেখেছি, এটা কতটুকু পারফেক্ট হলো বা কতটুকু অ্যাকিউরেট হলো সেটাকে রিক্যালকুলেশন করে দেখা। এরপর হচ্ছে রিপারফরমেন্স। রিপারফরমেন্স রিক্যালকুলেশন অলমোস্ট কাছাকাছি জিনিস, কিন্তু দুইটা ভিন্ন একটু অর্থে বিচার করা হয়। রিক্যালকুলেশন মেইনলি ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি বা অ্যাকুরেসিকে চেক করা, আর রিপারফরমেন্স হচ্ছে আমরা গতদিন ওয়াক থ্রুর কথা মনে হয় একটু হলেও বলেছিলাম, রিপারফরমেন্স হচ্ছে একটা প্রসেসকে শুরু থেকে শেষ পর্যন্ত পারফর্ম করা, এবং সেটা টেস্ট অফ কন্ট্রোলের প্রসেস। আইদার সেটাকে অর্গানাইজেশনের সিস্টেমের ভিতরে রিপারফর্ম করে দেখা, যে এটা আমি যদি মোবাইল কোম্পানির পার্সপেক্টিভ, যেহেতু গতদিন একটা জিনিস আলোচনা করছিলাম সেই পার্সপেক্টিভ দিয়ে আসি। যেমন ধরেন আমরা নর্মালি মোবাইল কোম্পানির ক্ষেত্রে যে কাজটা করতাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বা যখন আমাদের অডিট প্রসেস চলছে তখন আমরা তাদেরকে না জানিয়ে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে, যেমন ধরেন আমরা যদি কথার কথা যে জিপির অডিট হচ্ছে, তাহলে জিপি টু জিপি আমরা নিজেরা কল দিতাম নিজেদের ভিতরে, এটা কিন্তু ম্যানেজমেন্টকে জানাতাম না। আমরা কোনো নাম্বার গুলোকে টুকে রাখতাম কোন নাম্বার থেকে কোন নাম্বারে কল গিয়েছে, এবং যে নাম্বার থেকে যে নাম্বারে কল গিয়েছে, কত মিনিট কল গিয়েছে, কত টাকা যার কাছে গিয়েছে, মানে যে কল গিয়েছে তার কাছ থেকে কত টাকা কাটা হয়েছে। জিপি থেকে বাংলা লিঙ্ক বা জিপি থেকে রবিতে কল দেওয়া হতো, রবি থেকে জিপিতে কল দেওয়া হতো, কারণ ইন্টার কোম্পানি আবার চার্জ আছে, কিন্তু আপনার মানে এটা না যে রবি থেকে জিপিতে কল যাচ্ছে বলে
জিপি কোনো চার্জ পাচ্ছে না, জিপি কিন্তু আবার ইন্টার কানেক্টিভিটি চার্জ পায়। সো সেই চার্জ কি পাচ্ছে, এই জিনিসগুলোকে টুকে রাখতাম। রাখার পরে যেটা করতে হতো, ম্যানেজমেন্টকে আবার আমরা এই নাম্বারগুলোর একটা নির্দিষ্ট সময়, ধরেন আজকে করেছি, কালকে গিয়ে বলতাম যে আমাকে এই নাম্বারগুলোর পুরো ডিটেলস আমাকে দিতে হবে, যে এই নাম্বারে কল কখন গিয়েছে, এই নাম্বারে কত টাকা কাটা হয়েছে, অ্যাকাউন্টসে কত টাকা রিফ্লেকশন হয়েছে, পুরো জিনিসটাকে দেখা এবং কিভাবে গিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে রিপারফরমেন্স রিক্যালকুলেশনের মতোই, কিন্তু রিপারফর্ম করা বলতে প্রসেসটাকে দেখা আর কি, যে প্রসেস আমরা কিন্তু নিজেরা পারফর্ম করেছি, মানে পারফরমেন্সের এটা একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে আমরা এই যে পারচেজের কথা বললেন, আমরা রিকুইজিশন থেকে একটা জিনিস অ্যাকাউন্টিং পর্যন্ত যাওয়া। আমরা ইআরপি সিস্টেম সম্পর্কে আমাদের তো একটু হলেও ধারণা আছে, তাই কিনা? হাউ ইআরপি সিস্টেম ওয়ার্কস, এটা সম্পর্কে বেসিক ধারণাটা তো আমাদের আছে। ইজ ইট রাইট? I'm not asking that you know everything about an ERP system, but একটা ইআরপি সিস্টেম, যেমন অনেকগুলো ইআরপি সিস্টেমের নাম আছে, এসএপি আছে, ওরাকল আছে, ইভেন দো আমরা যেগুলো এই যে ক্লাউড বেজ অ্যাকাউন্টিং সিস্টেমের নাম শুনি, জেরো, কুইক বুক, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইআরপি সিস্টেম, বাট নট দ্যাট সফিস্টিকেটেড। ওয়ার্ল্ডে সফিস্টিকেটেড ইআরপি সিস্টেমের ভিতরে বেশি পপুলার হচ্ছে এসএপি এন্ড ওরাকল। সো এগুলো সম্পর্কে এমনি ফাংশনালিটি সম্পর্কে নিটিগিটি না, ফাংশনালিটি সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং? স্যার হাউ আই বিলিভ আমাদের মেজরিটি আসলে মানে জানে যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কোর বিজনেস একটু, প্রসেসকে হচ্ছে একসাথে ইউজ করে, বাট কিভাবে হয় কেউ আই গেস জানে না আসলে। আচ্ছা, যেটা আমরা বেসিক্যালি জানি সেটা একটু আমাকে এক্সপ্লেন করবেন, যে হাউ মাচ উই নো, হাউ ইজ ফাংশনিং। কেউ এটা বলতে পারবেন কি, একটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং সিস্টেম like we use Tally and other things in our country very uh, rigorously. So Tallyর সাথে একটা সফিস্টিকেটেড এসএপি সিস্টেম মানে ইআরপি সিস্টেমের তফাৎটা হচ্ছে সব থেকে বড় জায়গায়, সেটা হচ্ছে স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। ইআরপি সিস্টেমের শুরু হয় ফ্রম দ্য ভেরি ডোর এন্ট্রি অফ অ্যান অর্গানাইজেশন। আর অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে শুধু এন্ড রেজাল্ট এন্ট্রি দেয়, মানে যখন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হ্যাপেন্ড হয়। কিন্তু ইআরপি সিস্টেমের কাজ হচ্ছে একটা ব্যক্তি অথবা একটা পণ্য যখন গেট দিয়ে ঢুকতেছে, অর্থাৎ ভেরি এন্ট্রি অফ দ্যাট প্রোডাক্ট অর পারসন ইন দ্য এন্ট্রি গেট অফ দ্যাট অর্গানাইজেশন, সেখান থেকে ইআরপি সিস্টেমের কাজ শুরু হয়। অর্থাৎ আপনি এটা পারচেস করতেছেন, আমরা ম্যান পাওয়ারের পার্সপেক্টিভে বুঝি যে হচ্ছে একটা স্যালারি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একটা নর্মাল অ্যাকাউন্টিং সিস্টেমের স্যালারি সাধারণত বছর শেষে মান্থ এন্ডে ক্যালকুলেশন করার পর ওখানে এন্ট্রি হয় যে কার স্যালারি কত গেছে, কোন হেডে কত টাকা স্যালারি যাবে। কিন্তু একটা ইআরপি সিস্টেমের পেরোলস ম্যানেজমেন্ট অর ইস লাইক এন স্যালারি ম্যানেজমেন্ট শুরু হয় হচ্ছে এভরিডে ফ্রম দ্য এন্ট্রি অফ দ্যাট পার্সন ফ্রম দ্য গেট অফ দ্যাট অর্গানাইজেশন। অর্থাৎ যখন সে পাঞ্চ করতেছে, সেটা যে ফর্মেই হোক না কেন, আইদার কার্ড পাঞ্চ করতেছে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে অথবা রেটিনা দিচ্ছে, যে ফর্মেই হোক না কেন, সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টিং শুরু হয়। অ্যাকাউন্টিং শুরু হয় কিভাবে? তার এন্ট্রি ওই দিন হলো, যে সে ওই দিন অর্গানাইজেশনে এসেছে, সে কত ঘন্টা কাজ করছে তার একটা ডেটাবেস তৈরি হচ্ছে, যখন সে এন্ট্রি ওখান থেকে এক্সিট হয়ে যাচ্ছে। আবার মান্থ এন্ড শেষে সে কতদিনে এসেছে সেটা ওই এন্ট্রি গেটের এন্ট্রি এক্সিট থেকে কনফার্ম হচ্ছে। এখন এরকম হতে পারে কেউ হয়তো অর্গানাইজেশনে আসেনি, সে তো ফিল্ড ভিজিটে গিয়েছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? দেয়ার ইজ এন এক্সেপশন রিপোর্টিং ইজ দেয়ার। পেরোলের ম্যানেজমেন্ট যারা করছে বা এইচআর যারা আছে তাদের কাছে এক্সেপশনাল রিপোর্ট আছে। সো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে অনেক সময় যেটা করা হয়, অডিটর সফিস্টিকেটেড ইআরপি সিস্টেম যেগুলো আছে, যেমন এসএপি বললাম, ওরাকল বললাম, এগুলোতে সে ডামি ভাবে এই ট্রানজেকশন গুলোকে ক্রিয়েট করে, অর্থাৎ সে নিজে পাঞ্চ করে দেখে, একটা ডামি এমপ্লয়ি ক্রিয়েট করা হয় এবং দেখা হয় যে এই এমপ্লয়ির স্যালারিতে গিয়ে ডিরেক্টলি মান্থ এন্ডে গিয়ে ইফেক্ট করে কিনা। সো একটা নির্দিষ্ট সময়ে এটাকে দেখে
দেন অ্যাকাউন্টিং সিস্টেমের ফাংশনালিটি সঠিকভাবে কাজ করছে কিনা, একটা ইআরপি সিস্টেম কাজ করে কিনা সঠিকভাবে, সেই জিনিসটাকে দেখা হয়, এটাকে বলা হচ্ছে রিপোর্ট। আরেকটা হচ্ছে অবজারভেশন, অবজার্ভ করা, প্রসেসকে অবজার্ভ করা। এটা রিপারফরমেন্সের সাথে কিছুটা রিলেটেড। মেইনলি এটাকে ওয়াক থ্রু টেস্টও বলা হয়, আমরা ওয়াক থ্রু টেস্ট সম্পর্কে পরে আলোচনা করব। এটা হচ্ছে যে একটা প্রসেস তারা করছে সেই জিনিসটাকে দেখা, যেমন ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমরা বলেছিলাম যে ইনভেন্টরি কাউন্টিং ম্যানেজমেন্ট করে অডিটর, সেটাকে অবজার্ভ করে, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্যাট অবজারভেশন প্রসেস। বাট অন্য আরেকটা প্রসেস, কোনো একটা কন্ট্রোল প্রসেস তারা এক্সিকিউট করতেছে। যেমন ধরেন যাদের লুব্রিকেন্ট টাইপের পণ্য আছে, এবং দ্যাট পণ্য নিডস টু বি ডিস্ট্রয়েড ইন এ ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য এনভায়রনমেন্টাল গাইডলাইন অফ দ্যাট অর্গানাইজেশন। যেমন ইউনিলিভারের পণ্য, কসমেটিক্স পণ্যের ক্ষেত্রে মেইনলি প্রয়োজন হয়। সো এই পণ্যগুলো ডিস্ট্রয় করতে হয় যদি এক্সপায়ার্ড হয়ে যায়, এগুলোকে রিইউজ করা না গেলে। সাধারণত কসমেটিক্স টাইপের পণ্যকে রিইউজ করা খুব ডিফিকাল্ট, এটা করা যায় না। এখন এটা সেখানে আপনি ইয়ে করতে পারবেন না, মানে ডাম্প করতে পারবেন না, এবং ডাম্প বলতে হচ্ছে এটাকে ডিস্ট্রয় করতে পারবেন না। এটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট প্রসেস ফলো করে এটাকে ডিস্ট্রয় করতে হয়। সো এই প্রসেসটা সঠিকভাবে করছে কিনা, দ্যাট ইজ পার্ট অফ দ্যাট অবজারভেশন। অডিটর দেখে অনেক সময় যে সঠিকভাবে এটা হয়েছে কিনা, যেখানে করার কথা সেখানে করছে কিনা। বা আমাদের দেশে নর্মালি যেটা হয়, থার্ড পার্টিকে দিয়ে দেওয়া হয় এবং দে হ্যাভ দ্যাট ফ্যাসিলিটি টু ডিস্ট্রয় ইট ইন এ ডিফারেন্ট প্লেস। এবং আমাদের দেশে নর্মালি এই প্রোডাক্ট গুলো ডিস্ট্রয় করা হয় সিলেটের একটা লোকেশনে, যেখানে বড় বড় ইন্ডিয়ান পাহাড় আছে। অর্থাৎ ইনভায়রনমেন্টাল ডিসপিউট অর ইনভায়রনমেন্টাল লাইক প্রবলেম হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে, যেখানে বসতি কম। এরকম একটা লোকেশনে গিয়ে এটাকে ডিস্ট্রয় করা হয় উইথিন কন্ট্রোল ইনভায়রনমেন্ট। সো এই প্রসেসকে চাইলেও অডিটর অবজার্ভ করতে পারে, এখানে তার কিছু করার নাই, জাস্ট অবজার্ভ করা যে প্রসেসটা সঠিকভাবে হচ্ছে কিনা। এবার আসি যে এত কিছু যখন করা হলো, এই জিনিসগুলোকে ডকুমেন্টেশন করার ক্ষেত্রে অডিট ডকুমেন্টেশন কিভাবে করা হয়। ব্রডার লাইনে অডিট ডকুমেন্টেশন দুই ভাবে করা হয়, এবং সেই ডকুমেন্টে দুটো নাম আছে, একটাকে বলে পার্মানেন্ট ফাইল আর একটাকে বলে ওয়ার্কিং পেপার ফাইল। পার্মানেন্ট ফাইলে কি জিনিস থাকে আর ওয়ার্কিং পেপার ফাইলে কি জিনিস থাকে যদি একটা অর্থে বলা হয়, শব্দর ভিতরেই আপনারা দেখেন দুটো শব্দকে যদি আমরা এইভাবে নিই, ফাইল শব্দটাকে বাদ দিয়ে একটাকে বলছি পার্মানেন্ট আর আরেকটা বলছে ওয়ার্কিং পেপার। সো পার্মানেন্ট মানে কি, যে ডকুমেন্ট গুলো চেঞ্জ হয় না, বা চেঞ্জ হলেও ইট উইল টেক্স টাইম অর ফর সার্টেন সিনারিও ইট উইল চেঞ্জ। যেমন অর্গানাইজেশনে কিছু ডকুমেন্ট কখনোই চেঞ্জ হবে না, বা চেঞ্জ হয় না, হইলেও সেটা ভিন্ন কোনো প্রসপেক্টিভে হয়। যেমন অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন ডকুমেন্ট, যেটাকে আমরা একটা কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বলা হয়। কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেল সাধারণত চেঞ্জ হয় না, হতেও পারে। তারপরে কোম্পানির বিভিন্ন লাইসেন্স, যেমন টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তারপরে আরো কিছু ডকুমেন্ট আছে যেটা ইয়ারলি হয়তো আপডেট হয়, কিন্তু সাধারণত ওই নাম্বারটা চেঞ্জ হয় না, আর নবায়ন হয়, যেটাকে আমরা রিনুয়াল বলি। যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স, তার ইম্পোর্ট পারমিশন, এক্সপোর্ট পারমিশন, ভিএসটিআই পারমিশন হতে পারে, ট্রেড মার্ক হতে পারে, পেটেন্ট হতে পারে। সো এই টাইপের যে ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন গুলোকে যে ফাইলে রাখা হয় বা যে ফরম্যাটে এটাকে প্রিজার্ভ করতে হয়, সেই ফরম্যাটকে বলা হয় পার্মানেন্ট ফাইল। অডিটরের এই ফাইলটাকে পার্মানেন্ট ফাইল বলা হয়, এবং এইটা সাধারণত বছরে একবার আপডেট করতে হয়, যে দেখতে হয় কোনো জিনিস চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হলে সেই ডকুমেন্টসটা এখানে আপডেট করে দিতে হয়। আর এই ফাইলটা পার্মানেন্টলি একটা অর্গানাইজেশনের জন্য একটাই হয়। অর্থাৎ আপনি আপনার অডিট ক্লায়েন্ট, ধরে নিলাম যে আমার অডিট ক্লায়েন্ট হচ্ছে গ্রামীণ ফোন, তাহলে গ্রামীণ ফোনের জন্য আমার পার্মানেন্ট ফাইল থাকবে একটাই, এটা প্রতি বছর আমাকে আপডেট করতে হবে। জাস্ট টু কোনো ডকুমেন্ট যদি চেঞ্জ হয়, যেমন ওই যে বললাম কিছু ডকুমেন্টস নবায়ন হয় বা রিনিউয়াল হয়, সেই ডকুমেন্টস গুলোকে ওখানে চেঞ্জ করে রাখতে হবে। আর ওয়ার্কিং পেপার ফাইল হচ্ছে প্রতি বছর যে আমি অডিট করছি, প্রতি বছরের ফ্যাক্ট ফিগার, অর্থাৎ এই যে একটু আগে যে বললাম যে আমার প্রতি বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আমি অডিট করছি, প্রতি বছরে আমাকে ইনভেন্টরি কাউন্ট করতে হচ্ছে, প্রতি বছর আমি ব্যাংক কনফার্মেশন পাঠাচ্ছি, ডকুমেন্ট চেক করছি,
আমি রিক্যালকুলেশন করতেছি, রিপারফরমেন্স করতেছি, অ্যানালিটিক্যাল প্রসিডিউর মেনটেন করছি প্রত্যেকটা এর জন্য। এই যে ডকুমেন্টেশন গুলো অর্থাৎ বছর বছরের ডকুমেন্টস, এইটা প্রতি বছরের জন্য আলাদা ওয়ার্কিং পেপার থাকে। অর্থাৎ আমি যদি 3 বছর অডিট করি তাহলে 3টা ওয়ার্কিং পেপার ফাইল হবে। ইটস নট লাইক একটা ওয়ার্কিং পেপার ফাইল প্রতি বছর এটা ডকুমেন্ট আপডেট হবে, সেটা হচ্ছে পার্মানেন্ট ফাইলের ক্ষেত্রে হবে। পার্মানেন্ট ফাইল ইজ এ সিঙ্গেল ফাইল, ইট উইল অনলি আপডেট দ্য ডকুমেন্ট, বাট ওয়ার্কিং পেপার ফাইল ইট উইল বি এভরি ইয়ার, প্রত্যেকটা ইয়ার প্রতিটা অডিটের জন্য আলাদা হবে। এবং ওই অডিট, যে অডিট রিপোর্ট বা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে আমি অডিট করছি বা অডিট রিপোর্ট দিচ্ছি, সেটার জন্য অর্থাৎ ধরেন কথার কথা 2025-এর অডিট হচ্ছে, তাহলে 2025-এর একটা অডিট ফাইল আলাদা হবে ওয়ার্কিং পেপার, 2026-এর অডিটের জন্য ওয়ার্কিং পেপার আলাদা ফাইল হবে, কিন্তু পার্মানেন্ট ফাইল কিন্তু একটাই থাকতে একটা ক্লায়েন্ট বা অর্গানাইজেশনের জন্য। এখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আদারওয়াইজ উই ক্যান মুভ অন। আপ টু দিস পয়েন্ট, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, ইফ নো, আমরা অডিট রিপোর্ট কেমন হয় সেটা গতদিন দেখেছি। আমরা আজকে একটু আলোচনা করব যে অডিট রিপোর্টের অপিনিয়ন নিয়ে, মেইনলি ফরম্যাটটা নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি এবং এগুলো সম্পর্কে অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। যে মেইনলি অডিট রিপোর্টের ফরম্যাট আসে হচ্ছে আইসা থেকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং এর ফরম্যাট আছে। মেইনলি এটাকে দুইটা শাব্দিক অর্থে বিচার করা হয় অডিট রিপোর্ট যখন বলবো, রিভিউ না। একটা হচ্ছে আইসা 700 সিরিজ আর একটা হচ্ছে আইসা 800 সিরিজের কিছু ফরম্যাট দেয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী অডিট রিপোর্ট দিতে হয়। 700 হচ্ছে জেনারেল পারপাস আর 800 হচ্ছে স্পেসিফিক পারপাস। ম্যাক্সিমাম কোম্পানি রিপোর্ট হচ্ছে জেনারেল পারপাস হয়, অর্থাৎ এটা 700 সিরিজ অনুযায়ী হয়। কিছু কিছু অর্গানাইজেশন যারা আইএফআরএস বা আইএস ফলো করে না বা করতে তারা বাধ্য না, যেমন এনজিও এন্ড আদার অর্গানাইজেশন, তাদের জন্য আপনার জেনারেল পারপাস বলা যায় না। অর্থাৎ আইএস আইএফআরএস যেহেতু তারা ফলো করছে না বা ফলো করা তাদের জন্য পসিবল হচ্ছে না বা তাদের জন্য অ্যাপ্লিকেবল না, তাদের ক্ষেত্রে 800 অনুযায়ী রিপোর্ট দেওয়া হয়। একটু ভিন্নতা আছে ফরম্যাটে, আমরা দেখবো পরে। এর বাইরে আমরা দেখেছিলাম গতদিন যে অডিট রিপোর্টের ভিতরে একদম শেষের দিকে কোম্পানি আইনের কিছু রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু জিনিস দিতে হয়। বাংলাদেশ ব্যাংক এর রিকোয়ারমেন্ট আছে ব্যাংকগুলোর ক্ষেত্রে। আদার বিজনেস রেগুলেটরি বলেছিলাম যেমন ইন্স্যুরেন্সের আছে, মাইক্রোক্রেডিটের আছে, সেটা অনুযায়ী বিসেকের আছে। এগুলো অনুযায়ী অডিট রিপোর্টের ফরম্যাটে কিছু এডিশন আসে। এখন হচ্ছে অপিনিয়ন কি দেয়া হয়। ব্রড আঙ্গিকে অপিনিয়ন দুই রকম, একটাকে বলা হয় আনমডিফাইড আর একটাকে বলা হয় মডিফাইড। আনমডিফাইড কে আবার আনকোয়ালিফাইডও বলে অনেকে, কিন্তু আনমডিফাইড এর ভিতরে কিছু ভাগ আছে। আনমডিফাইড কে একটা বলা হয় আনকোয়ালিফাইড উইদাউট এনি এক্সেপশন রিপোর্ট, যেমন এমফ্যাসিস অফ ম্যাটার বা আদার ম্যাটার। আর একটা হচ্ছে আনমডিফাইড উইথ এমফ্যাসিস ম্যাটার অর আদার ম্যাটার। আর মডিফাইডটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মডিফাইড অপিনিয়নকে অ্যাকচুয়ালি 3 ভাগে বলতে কোয়ালিফাইড, ডিসক্লেমার, অ্যাডভার্স বলা হয়, কিন্তু তার আগে বোঝার জন্য যদি এই টেবিলটা মনে থাকে, আই থিঙ্ক সো এর বাইরে আপনাকে অডিট রিপোর্ট সম্পর্কে বুঝতে আর কিছু লাগবে না। তো এই টেবিলটা যদি মাথায় রাখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন কোয়ালিফাইড অপিনিয়ন হয়, কখন অ্যাডভার্স হয়, কখন ডিসক্লেমার হয়। আর এইগুলো যদি না হয় তখন ওইটা ডিরেক্ট। কেউ কোনো কোশ্চেন? এক্সকিউজ মি, কেউ কি কোনো কোশ্চেন করছেন? না করলে একটু মিউট করে রেখেন। থ্যাংক ইউ। ওকে, অপিনিয়নকে 2 ভাগে যদি আমরা ভাগ করি, আগেই দেখেছি একটা হচ্ছে আনমডিফাইড, একটা মডিফাইড। আনমডিফাইড মানে হচ্ছে ম্যাটার্স ডু নট ইফেক্ট দ্য অডিটরস অপিনিয়ন, মানে অর্থাৎ ফরম্যাট যে অপিনিয়ন দিয়েছে সেখানে আমার কোনো ইফেক্ট হচ্ছে না, অর্থাৎ অপিনিয়ন ক্লিন যাচ্ছে। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, ক্লিন অপিনিয়ন বলে, ক্লিয়ার অপিনিয়ন বলে, আনকোয়ালিফাইড বলে, আনমডিফাইড বলে। অর্থাৎ সেখানে অডিটর তার অপিনিয়নকে চেঞ্জ করে নাই, অর্থাৎ অপিনিয়ন হচ্ছে ক্লিন অপিনিয়ন যেটাকে আমরা বলি, সেটাকে আনকোয়ালিফাইড। সেখানে আদার ম্যাটার, এমফ্যাসিস ম্যাটার অন্যগুলোর ক্ষেত্রেও থাকতে পারে, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মেইনলি আমাদের আলোচনা হচ্ছে কখন অপিনিয়ন মডিফাইড হয়, যেখানে অডিটরের অপিনিয়নে এফেক্ট করে। তো সেই এফেক্টটা 2টা কারণে হতে পারে। একটা হচ্ছে লিমিটেশন অফ স্কোপ,
আর আরেকটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট উইথ দ্য ম্যানেজমেন্ট। লিমিটেশন অফ স্কোপ মানে আপনার যে অডিট স্কোপ আছে, অডিট স্কোপ কখনোই লিমিট করা যায় না। আপনি কখনোই অডিটরকে বলতে পারবেন না এই জিনিস দেখতে পারবেন না, ওই জিনিস আপনাকে দিব না। এই সিচুয়েশন অডিট ক্ষেত্রে করা যায় না। আর আরেকটা হচ্ছে কোনো ম্যাটার নিয়ে আপনার সাথে ম্যানেজমেন্টের বা দোজ চার্জ উইথ গভর্নেন্সের সাথে ডিসএগ্রিমেন্ট আছে। এখন ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে যে কারণে আপনার রিপোর্ট মডিফাই হতে পারে সেটা কি লিমিটেশন অফ স্কোপ না ডিসএগ্রিমেন্ট অফ ম্যানেজমেন্ট। এখন আপনি ধরেন ইয়ার এন্ডে ইনভেন্টরি কাউন্টিং করতে পারেন নাই বা ক্যাশ কাউন্টিং করতে পারেন নাই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি ইয়ার এন্ডে আমরা বলেছি ইনভেন্টরি কাউন্ট করার কথা, আপনি করতে পারেন নাই, অর্থাৎ ম্যানেজমেন্ট আপনাকে করতে দেয় নাই। এটা গেল একটা সিনারি। আরেকটা হচ্ছে আপনি বলছেন যে একটা প্রভিশন, ধরেন ট্যাক্সের প্রভিশন 1 কোটি টাকা হবে, ম্যানেজমেন্ট এটাকে ডিসঅ্যাগ্রি করছে, সে 80 লাখ পর্যন্ত রাখবে। তো এই দুটো সিচুয়েশনকে কোনটাকে আমরা লিমিটেশন অফ স্কোপ বলবো আর কোনটাকে ডিসঅ্যাগ্রিমেন্ট উইথ দ্য ম্যানেজমেন্ট? একটা হচ্ছে আপনি ইনভেন্টরি কাউন্টিং করতে পারেন নাই, আর একটা হচ্ছে ট্যাক্সের একটা প্রভিশন, আপনি বলতেছেন একটা ফিগার, ম্যানেজমেন্ট বলতেছে ম্যানেজমেন্ট এটাকে অ্যাগ্রি করছে না, দে আর সেইং দ্যাট দ্যাট উড বি লোয়ার দ্যান দ্যাট। সো এই সিচুয়েশন, দুইটা সিচুয়েশনের কোনটাকে আপনি লিমিটেশন অফ স্কোপ বলবেন আর কোনটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট অফ ম্যানেজমেন্ট? So the second one is disagreement with management. এক্স্যাক্টলি, আর ফার্স্ট ওয়ান ইজ লিমিটেশন অফ স্কোপ, রাইট। এখন ফার্স্ট ওয়ানের কনসিডারেশনে আসি। আমি লিমিটেশন অফ স্কোপ হলো যে ইনভেন্টরি কাউন্টিং করতে পারি নাই। এখন এইখানে বিচার করতে হবে যে এইটা কতটুকু পারভেসিভ বা পারভেসিভই কিনা। পারভেসিভ মানে দ্য এক্সটেন্ড অফ ইটস ইফেক্ট ইজ ভেরি বিগ, ইফেক্ট ইজ সো ম্যাটেরিয়াল যে এটা পারভেসিভ হয়ে গেছে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড পারভেসিভ একটা পোর্শন, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল কিন্তু পারভেসিভ না। তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন ইনভেন্টরি একটা অর্গানাইজেশনে, আমরা হয়তো এমন একটা অর্গানাইজেশনের চিন্তা করতেছি যে অর্গানাইজেশনে ইনভেন্টরি খুব একটা ফ্যাক্টর না। যেমন অর্গানাইজেশন যদি সার্ভিস ওরিয়েন্টেড হয়, সব সার্ভিস ওরিয়েন্টেড যে আবার ইনভেন্টরি থাকবে না সেটা কিন্তু না। যারা সার্ভিস ওরিয়েন্টেড উইথ স্পেয়ার পার্টস তাদের কিন্তু ইনভেন্টরি থাকতে পারে, কিন্তু অর্গানাইজেশন উইথ সার্ভিস তাদের ইনভেন্টরি থাকার কথা না, তাদের ম্যান পাওয়ারের অপশনই বেশি, ইনভেন্টরি খুব লিমিটেড থাকার। কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার ইনভেন্টরি থাকার কথা বেশি। এখন যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং, তার যদি আপনি ইয়ার এন্ড ইনভেন্টরিতে না যেতে পারেন, তাহলে এটা কি পারভেসিভ বলবো? মানে ইটস সো ম্যাটেরিয়াল, মানে আপনি চাইতে পারেন না, তাহলে সেটা কিন্তু পারভেসিভ হয়ে যায়। কিন্তু একটা অর্গানাইজেশন যার ইনভেন্টরি আছে, বাট দ্যাট ইনভেন্টরি মেবি ম্যাটেরিয়াল বাট নট দ্যাট পারভেসিভ, যেমন সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন বাট স্মল অর্গানাইজেশন অফ ট্রেডিং, তার তো ইনভেন্টরি ওই পরিমাণ থাকে না। এই বিচার করে আপনার অপিনিয়ন কোয়ালিফাইড অথবা ডিসক্লেমার হবে। এখানে কিন্তু অ্যাডভার্স হওয়ার পসিবিলিটি নয়। লিমিটেশন অফ স্কোপ হলে কোয়ালিফাইড দুইটার ক্ষেত্রেই দেখেন আছে, ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে কোয়ালিফাইড হতে পারে। সিম্পল ইয়ে হচ্ছে যে ম্যাটারটা পারভেসিভ কিনা। যদি পারভেসিভ না হয়, ম্যাটেরিয়াল কিন্তু পারভেসিভ না, তাহলে সেক্ষেত্রে বোথ ক্ষেত্রেই রিপোর্ট হবে কোয়ালিফাইড। কিন্তু ম্যাটার যদি পারভেসিভ হয়, ইটস এ লিমিটেশন অফ স্কোপ। যেমন আমরা বললাম যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইনভেন্টরি আপনাকে কাউন্টিং এ থাকতে দেয়নি বা আপনি থাকতে পারেন নাই, আপনাকে স্কোপই দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে ইটস এ ম্যাটার অফ পারভেসিভ, অর্থাৎ দিস ইজ ম্যাটেরিয়াল উইথ এক্সটেন্ড ইজ সো বিগ, তো সেটার ক্ষেত্রে ডিসক্লেমার অপিনিয়ন যাবে। ডিসএগ্রিমেন্ট যদি হয়, ম্যাটার যদি শুধু ম্যাটেরিয়াল হয়, পারভেসিভ না হয়, তাহলে কোয়ালিফাইড হবে। ম্যাটেরিয়াল যদি ম্যাটেরিয়াল এন্ড পারভেসিভ দুইটাই হয়, তাহলে ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে অ্যাডভার্স যাবে। যেমন আমরা যে উদাহরণস্বরূপ বলছিলাম যে উনি বলছে 80 লাখ হবে, আপনি বলছেন 1 কোটি হবে। সো এইখানে যে ভ্যালু অফ ডিফারেন্স, সেই 80 লাখ পর্যন্ত তো রেখেছে, তাহলে ভ্যালু অফ ডিফারেন্স ইজ 20 লাখ। সো ইটস নট দ্যাট বিগ ইন টার্মস অফ 20% ইজ ডিফারেন্স।
সো সেই পার্সপেক্টিভে আপনি কোয়ালিফাইড পর্যন্ত যেতে পারেন, কিন্তু যদি এরকম বলেন যে আপনি 1 কোটি টাকা বলতেছেন, সে 10 লাখ রাখবে, এর বেশি রাখবেই না, সো ইটস বিকাম ভেরি পারভেসিভ। সো 90% ডিফারেন্স বিটুইন দ্যাট expected result and the result that have been put in the financial statement. সো বেসিক্যালি ধরে নেওয়া হয় যদি 50% ডিফারেন্স হয় আপনার ডিসএগ্রিমেন্টের টার্মিনোলজিতে, দেন এটাকে পারভেসিভ ধরে নেওয়া হয়। 50% কম হলে এটাকে পারভেসিভ ধরা হয় না, তখন কোয়ালিফাইড হয়। তাহলে আমরা যদি এভাবে ড্র করি, ইফ ইট ইজ এ লিমিটেশন অফ স্কোপ, ইফ ইট ইজ ম্যাটেরিয়াল নট পারভেসিভ, তাহলে কোয়ালিফাইড হবে। ইফ ইট ইজ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভেসিভ, তাহলে হবে ডিসক্লেমার। ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল বাট নট পারভেসিভ, তাহলে কোয়ালিফাইড। আর ম্যাটেরিয়াল অ্যান্ড পারভেসিভ, তাহলে হবে হচ্ছে অ্যাডভার্স। আমরা কি অডিট ম্যাটার সম্পর্কে গতদিন কিছুটা হলে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে শুধুমাত্র পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বা পাবলিকলি লিস্টেড কোম্পানি যারা, তাদের ক্ষেত্রে কি অডিট ম্যাটার অডিট রিপোর্টে দিতে হয়। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না হচ্ছে, এখানে অপশনাল দেয়া হয়েছে। ইটস রেসপন্সিবিলিটি অফ অডিটর অ্যান্ড ম্যানেজমেন্ট দে টু ডিসাইড ওয়েদার দে উইল পুট দ্যাট কি অডিট ম্যাটার ইন দ্য অডিট রিপোর্ট। এখন কি অডিট ম্যাটার কি জিনিস, এটা আমরা পরে বুঝবো। আরেকটা জিনিস, আমরা যখন অডিট রিপোর্ট গতদিন দেখেছি, সেখানে আপনারা দেখবেন যে অডিটরের নাম আছে, অডিট ফার্মের নাম আছে, অডিটরের একটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, অর্থাৎ সে কোন আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে তার এনরোলমেন্ট নাম্বার বলে আর কি। আমি একটু অডিট রিপোর্টটা খুলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। জাস্ট মিনিট। আমরা কি অডিট রিপোর্টের একটা পেজ দেখতে পাচ্ছি কিনা, যেখানে কাশিম এন্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লেখা আছে? এটা হচ্ছে অডিট রিপোর্ট, যেটা অডিট ফার্ম দেয়, সেই অডিট রিপোর্টের একেবারে শেষের অংশ, যেখানে দেখেন অডিট ফার্মের নাম লেখা আছে, দেন একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, এটা হচ্ছে এফআরসি রেজিস্ট্রেশন নাম্বার। দেন যে সাইন করেছেন তার নাম লেখা আছে, তার একটা আইসিবির এনরোলমেন্ট নাম্বার লেখা আছে, এখানে একটা ডিভিসি নাম্বার দেয়া আছে, এটা কি জিনিস বুঝছি, আর এখানে একটা ডেট দেয়া আছে। এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু আইসা থেকে আইসা এবং এফআরসি দুইটা রিকোয়ারমেন্টকে এক জায়গায় করে একটা ফরম্যাট, যেখানে অডিট রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এখন সেম টাইপের একটা অডিট রিপোর্ট আপনি যদি 2020 সালের আগে দেখেন, 20 বা 21 সালের আগে, তাহলে আপনি শুধু দেখবেন ওখানে লেখা আছে এই কাশিম এন্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওপরে একিউসি লেখা থাকবে। ইভেন তো আমি যদি আপনাকে একটা রিপোর্ট দেখাই, ব্যাকের কোনো রিপোর্ট যদি আপনাকে দেখাই,
আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। জি Okay. স্যার। সো এটা দেখছি যে এটা একটা অডিট রিপোর্টের একেবারে শেষের যে পোর্শনটা যেখানে অনেক ডিটেইলস আছে। ইফ ইউ সি আ রিপোর্ট ব্যাক ইন 2019 2020 আপনি শুধু এরকম পাবেন, মানে একটা অডিট রিপোর্ট, সেখানে শুধু অডিট ফার্মের নামটা আছে এবং এখানে একনাবিনী লেখা থাকতো বা হচ্ছে যে ফার্মের তার সাইন থাকতো, আর কোনো ডিটেলস এখানে থাকতো না। কে সাইন করছে, পার্টনারের নাম তো দূরের কথা, পার্টনারের কোনো ডিটেলসই থাকতো না। তো সেইটা 2018 সালে গ্লোবালি চেঞ্জ হয়ে গিয়েছে, আইডেন্টিফিকেশনটাকে এক্স্যাক্টলি করে দিতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পার্টনারের নাম হতে হবে, যে কোন পার্টনার সাইন করেছেন, কারণ ফার্মে তো একের অধিক পার্টনার থাকে। অনেক ফার্মে 7 জন 8 জন 10 জনও পার্টনার আছেন, কিন্তু কে সাইন করছেন সে আইডেন্টিফিকেশনটা ঠিক করা। কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমাদের বাংলাদেশের প্র্যাকটিসের একটা ছোট্ট জায়গায় ডিফারেন্স আছে। যেমন এখানে সাইনটা দেখতেছেন একজন ব্যক্তির সিগনেচার, এটা কিন্তু এই যে আক্তার সাজিদা কাসেম ম্যাডামের নিজের সিগনেচার এখানে দেয়া আছে। অর্থাৎ এই সিগনেচার তিনি কিন্তু সব জায়গায় করেন, তার নিজের পার্সোনাল সিগনেচার। আগে সবাই সিগনেচার করতো ফার্মের নামে, অর্থাৎ এ ডট কাসেম লিখতো তখন, অথবা এক নবীন লিখতো, অথবা RRH রহমান রহমান হক লিখতো। এখন এই চেঞ্জটা একটু ডিফারেন্স আছে উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। গ্লোবাল স্ট্যান্ডার্ডে এখানে দেখেন বলা হচ্ছে যে আপনি পার্সোনাল সিকিউরিটি থ্রেট যদি থাকে, তাহলে আপনি ব্যক্তির নাম এবং ব্যক্তির সিগনেচার অডিট রিপোর্টে নাও ইস্যু করতে পারেন। এটা হচ্ছে পার্টনারের ডিসক্রিশন। ডিসক্লোজার দিতে হবে যে নাম কি, কিন্তু সে তার সিগনেচার এবং তার আদার কোনো ডিটেলস ওখানে নাও দিতে পারে। অর্থাৎ ওখানে একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, সেটা সে নাও দিতে পারে। কিন্তু বাংলাদেশে এফআরসির ম্যান্ডেট হচ্ছে আপনাকে নিজের নামেই সাইন করতে হবে, নট অ্যাজ এ ফার্মের নামে, এবং আপনার যে ডিটেলস গুলো ওখানে দেখতেছেন এই প্রত্যেকটা ডিটেলস দিতে হবে, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই জায়গায় একটু এক্সেপশন আছে। যেমন এখানে এক্সেপশনটার নাম বলা হয়েছে হার্মস ওয়ে এক্সেপশন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার কোনো ক্ষতি হতে পারে, আপনার পার্সোনাল সিগনেচার সামহাউ ডিসপিউট অ্যারাইজ করতে পারে কোথাও, তাহলে আপনি পার্সোনাল সিগনেচার না, ইউ ক্যান ইনিশিয়েট ইজ অ্যাজ এ ফার্ম নেম, যেটা গ্লোবালি এটা আছে। আর আপনার অন্য কোনো ডিটেলস আপনি নাও ইচ্ছা করলে দিতে পারেন, দিতে পারার জিনিসটা দিবেন কিনা সেটা আপনার ডিসক্রিপশন। কিন্তু বাংলাদেশে এটা এফআরসির আইন অনুযায়ী এটা ম্যান্ডেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেটাকে অপশনাল অর ইস লাইক সিলেক্টিভ একটা অপশন রাখা হয়েছে, সেটা এফআরসি বাংলাদেশে ম্যান্ডেট করে দিয়েছে যে আপনাকে দিতেই হবে। আর আরেকটা জিনিস আছে যেটাকে ডিভিএস সিস্টেম বলে। ডিভিএস সিস্টেম হচ্ছে প্রত্যেকটা অডিট রিপোর্ট যখন ইস্যু করা হয়, প্রত্যেকটা অডিট রিপোর্টের একটা ইউনিক নাম্বার বসে। এই ইউনিক নাম্বারটা যিনি ইস্যু করছেন, যে পার্টনার, অনলি উনি জেনারেট করতে পারেন। এটা আইসিবির প্রেসক্রিপশন অনুযায়ী ডিভিএস একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে যখন সে অডিট রিপোর্ট সাইন করে, সার্টেন ইনফরমেশন ওখানে ইনপুট দিলে একটা নাম্বার আসে। সেই নাম্বারটা দেখতে কেমন, আমরা যদি এই যে গ্রামীণ ফোনের যে রিপোর্টটা দেখতেছিলাম সেই রিপোর্টে যদি যাই, দেখেন এই রিপোর্টের এই যে নিচে একটা ডিভিসি নাম্বার আছে, which is 18 ডিজিটের একটা নাম্বার আছে, যে নাম্বারের একটা মিনিং আছে। মিনিংটা যদি এইভাবে যায়, দেখেন এই রিপোর্টটা সাইন করা হয়েছে 5ই ফেব্রুয়ারি 2025। 5ই ফেব্রুয়ারি 2025 এটাকে সাইন করা হয়েছে। আর নর্মালি যে ডেটে সাইন করা হয় এইখানেই সেই ডেটটা আসে, যদিও এখানে ডেট সে পরে বসিয়েছে, এটা কারণ কেন আই ডোন্ট নো, বাট নর্মালি এখানে যে ডেট সাইনিং ডেট থাকে সেই ডেটই এখানে রিফ্লেকশনে আসার কথা। এই 25 হচ্ছে সাল, 02 হচ্ছে মাস, 19 হচ্ছে ডেট, অর্থাৎ এই ডেটে ডিভিসি নাম্বারটা নেওয়া হয়েছে। পরের 4টা ডিজিট হচ্ছে ওই ব্যক্তির আপনার এনরোলমেন্ট নাম্বার,
দেখেন ওনার এনরোলমেন্ট নাম্বার কত, 0643। এই পরের 4টা ডিজিট হচ্ছে ওনার এনরোলমেন্ট নাম্বার উইথ আইসিবি। এএস এর মিনিং হচ্ছে অডিট স্ট্যাটুটরি, এটা সবসময় এএসই থাকে, এটা অন্য কোনো শব্দ আসে না। আর পরের যে 6টা ডিজিট, এটা ইউনিক নাম্বার, সিস্টেম অটোমেটিক জেনারেট করে, এটার কোনো মিনিং নাই। বাট এর আগের যে 12-14টা ডিজিট, এই 12টা ডিজিটের একটা মিনিং আছে। প্রথম 6টা ডিজিট হচ্ছে দিন, মাস, তারিখ, অর্থাৎ উল্টা ফর্মে আছে, বছর, মাস এবং হচ্ছে ডেট। তারপরেরটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার। এরপরের দুইটা হচ্ছে এএস, অলওয়েজ এএসই থাকে। আর পরের 6টা ডিজিট অটোমেটিক সিস্টেম থেকে জেনারেট হয়। যখন অডিটর কোনো ইনপুট দেয় তার সার্টেন ইনফরমেশন, বিশেষ করে এখানে ইনপুট দিতে হয় টোটাল অ্যাসেট, কোম্পানির রিটেন আর্নিংস কত, টোটাল লাইবিলিটি কত, টোটাল রেভিনিউ কত, প্রফিট বিফোর ট্যাক্স কত, এরকম সার্টেন কিছু ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি দেওয়ার পরে দেন এরকম একটা ইউনিক ফিগার জেনারেট হয়, যে ফিগারটাকে আমরা বলছি ডিভিসি। এটা ডিভিএস হচ্ছে সিস্টেমের নাম, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, আর ডিভিসির নাম হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড, যে কোডটা অডিট রিপোর্টে থাকে। অডিট রিপোর্টে যদি ডিভিসি না থাকে, আর এই ডিভিসির যে তথ্য আর অডিট রিপোর্টের যে তথ্য, এই যে সার্টেন ইনফরমেশন বললাম, এটা যদি ডিফারেন্স হয়, কিছু অথরিটি আছে ওই রিপোর্টকে সে ইগনোর করবে। বাংলাদেশে কিছু অথরিটি এই রিপোর্টকে ইউজ করে এখন, যেমন সকল ব্যাংক ইউজ করে, এনবিআর ইউজ করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যখন সে ট্যাক্সের ফাইল নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইউজ করে, বিসেক ইউজ করে, আরজিএসসি ইউজ করে, ডিএসসি ইউজ করে, সিএসসি ইউজ করে। এরকম অনেকেই আছে। আস্তে আস্তে এই ডিবিএস সিস্টেমটা ইভেন তো গভর্নমেন্টের ইজিপি সিস্টেমেও চলে গেছে। গভর্নমেন্টের যে ই প্রকিউরমেন্ট সিস্টেম আছে, সেই প্রকিউরমেন্ট সিস্টেমেও এটা চলে গেছে, এবং সেখানেও আপনি যখন ওই প্রকিউরমেন্ট সিস্টেমে যখন কোনো অডিট রিপোর্ট দেওয়া হবে, সেটা ডিবিসি জেনারেটেড অডিট রিপোর্ট হতে হবে এবং তার ইনফরমেশনকে সে মিলিয়ে নেয়। তো এটা বাংলাদেশের জন্য ইউনিক, এটা সব দেশে নাই। ইন্ডিয়াতে একটা আছে, সেটাকে অন্য নামে ডাকা হয়, তাদেরও একটা এরকম কোড জেনারেট হয়। আমাদেরটার নাম আমরা ডিবিসি বলছি, ডিবিএস সিস্টেম থেকে আসছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। আর যে কোডটা জেনারেট হয় সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন কোড। সরি, আমরা আর দুটো স্লাইড দিয়ে আজকে শেষ করে দিব। একটা হচ্ছে যে চেঞ্জিং ইন অডিট ইনভরমেন্ট, হাউ চেঞ্জ এন্ড হোয়াই দিস চেঞ্জেস ইজ ট্রিগার্ড। মেবি ইফ দেয়ার ইজ নো কোভিড, স্টিল হয়তো আমরা অনেক বিহাইন্ডে থাকতাম অনেক কিছুতে। বিশেষ করে the things we are doing right now, an online class, that might be not happened at that scale. যদিও বাইরে ছিল, অনেক দেশে ছিল, সেটাও খুব লিমিটেড স্কেলে ছিল, বাট having a class online with this type of facilities that might not be in there, maybe it's God knows. এবং এটার পরে মানে আপনার 2020-র পরে, আফটার কোভিড, the audit environment becomes challenging, and again সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য it's become more complex as well, most diverse as well, technically and knowledge wise, both sense যদি বলি। দেখুন, ইউজ অফ টেকনোলজি becomes more prominent now. ইউজ অফ টেকনোলজির আগেরও প্রয়োজন ছিল বিফোর 2020, but not at that scale now happening, because online transaction, online business, these are happening even though use of technology is become more prominent now. So সবগুলো কনসিডার করে অডিট এনভায়রনমেন্টও চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন নাও পিপল আর, আমরা 2020-এর আগে দেখেছি যখন গ্লোবাল অডিট গুলো হতো, অর্থাৎ গ্রুপ অডিট গুলো হতো, ইভেন দো in 2025 or 26, I've seen that one of the group companies is the big group companies in the world, তাদের সিইও প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ এই টাইমে পৃথিবীর 20 থেকে 30টা দেশ ভ্রমণ করতো টু সি হাউ দ্য অডিট ইজ গোয়িং অন, সিইও অ্যান্ড সিএফও।
যেটা এখন সে আর ভ্রমণ করছে না এবং সে ফিজিক্যালি ভ্রমণ করতো। They have a charter plane and they landed every country like 2 or 3 days and then move out to another country. So এই সার্কুলে হয়তো সে বাংলাদেশে 6 বছরে একবার আসতো, 7 বছরে একবার আসতো, but she is physically come and see how the process is going. He sit with the auditors, he sit with the management, the governance people, and understand things. But now what happening? He's sitting every quarter actually. Before that, they also have phone calls, but not that type of meeting was happened, which is more formulated, um, more convincing type of things. A wide range of তাদের ডিসকাশন হতো না, এখন ওই ডিসকাশন গুলো হচ্ছে কোয়ার্টারলি, মানে এভরি কোয়ার্টার দেয়ার ইজ এ মিটিং উইথ এভরি কোম্পানিজ হি হ্যাভ অর হি হ্যাজ। হয়তো সে সব মিটিং এ পুরো টাইম দেয় না, কিন্তু সে এখন বসে। তো দিস থিংস আর চেঞ্জেস। সো when the things are changes, governance are in a new pattern, audit environment to change হয়ে গেছে, অডিটরকে অনেক বেশি টেকনোলজি অ্যাডপ্ট করতে হচ্ছে। There are few changes are coming and the things are described here as very self-explanatory. Artificial intelligence, AI, cyber security, these are very, it's not like a things we only know definition. Now we are in practice of those things. ডাটা অ্যানালিটিক্স এর ছাড়া আমরা অলমোস্ট অচল অনেকগুলো ক্ষেত্রেই। Things are coming like blockchain and other things that other countries are actually adopting. We are not still at that par, but maybe eventually it will come. But few other things like ESG reporting, sustainability reporting, um, the use of like ক্লাউড টেকনোলজি, আউটসোর্স ইনভলভমেন্ট ইন উইদিন দ্য ফ্যাক্টর, এইটা চলছে। যেমন আউটসোর্স এখানে অডিট পার্সপেক্টিভে চিন্তা করা হচ্ছে। তো আই হ্যাভ সিন ইন 2010-11 অ্যাজ ওয়েল, যখন আমরা কোনো গ্রুপ কোম্পানির অডিট করতাম তখন রিপোর্ট পাঠাতাম জার্মানিতে, কিন্তু আমাকে রিভিউ করতো ইন্ডিয়া থেকে, রিভিউ করতো সিঙ্গাপুর থেকে। So they have outsourced people with different countries, but that review was only in email communication. But now what's happening, that people, because of the technology's advancement and things are gone more sophisticated, so they are now reviewing from any country, anywhere, even though that happening that I am doing an external audit in the country, but people are reviewing from country itself who is outsourced from that group company. তারা বাংলাদেশে আছে, তারা তাদের আউটসোর্স, সে এখান থেকে বসে আমাকে অনলাইনে রিভিউ করছে। So things are happening very first, and these are environmental change. It's become more complex. Also, complexity সাথে it is true that when there is an innovation, there is automation. Few things will be very, although it's complex, but becomes very easy for you to understand, to interpret. But you need knowledge as well. আপনি শুধু ইন্টারপ্রিট তো আপনাকে সিস্টেম করে দিচ্ছে, তো সেইটাকেও বোঝার ক্ষমতা আপনাকে থাকতে হবে। সো নলেজ অফ দি আদার থিংস, নট অনলি অ্যাকাউন্টিং, the knowledge of AI, knowledge of data analytics and other IT environment, or it's like the other matter like ESG, that has become more prominent in the discussion of audit and accounting knowledge. So only accounting knowledge or legal framework knowledge is not sufficient to do audit or like to survive in the audit. So having said that, that is all for today. If you have any question, then we can take. Otherwise, I'm done for today. UCAM ঠিক হয় নাই না? I don't check it, but আপনারা কি আগের ক্লাসগুলোতে UCAM এ অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন কিনা? স্যার এখনো ঠিক হয়নি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি ম্যানুয়ালি নিচ্ছি, জাস্ট 1 minute.
Section A. ID 2137, Present, sir. ID 21127, Present, sir. 2235, Present, sir. 2245, Yes, sir. 2245, Yes, sir. 2261, Present, sir. 2277, Present, sir. 22101, Present, sir. 22131, 22137, 22151, Present, sir. 153, sir. oh sorry, 153, 22169, Yes, sir. 22171, Present, sir. 01, Uh. 05, Present, sir. 07, Present, sir. 11, Yes, sir. 19, 21, 23, Sir, 21 present. 23, Present, sir. 25, Present, sir. 27, Present, sir. Present, sir. 31, Present, sir. 33, Present, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, Present, sir. 53, Yes, sir. 59, Present, sir. 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, 75, Yes, sir. 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, Present, sir. 97, Present, sir. 101, 105, 109, Present, sir. 111, 113, Present, sir. 115, 119, Present, sir. 125, Present, sir. 127, Present, sir. 129, Present, sir. 131, Present, sir. 133, Present, sir. 137, Present, sir. 141, 143, 145. Yes, sir.
স্যার 069 প্রেজেন্ট স্যার, নেট ছিল না। Okay. 019 present. Okay. Sir, 001 present. Okay. 115 present. 23 batch. Okay. Sir,